দূরের এবং কাছের সম্মানিত সকল ভিউয়ার এবং আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি সুব্রত সাহা, ওয়ার্কশপ সুপার মেকানিক্যাল, খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট খুলনা। সকলকে আমি আমার সেশনে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো, ঠিক প্রতি বৃহস্পতিবারের মতো আজকেও ঠিক এই সময়টায় অনুষ্ঠিত হচ্ছে মেকানিক্যাল টেকনোলজির ষষ্ঠ পর্বের একটি গুরুত্বপূর্ণ বিষয়, মেকানিক্যাল মেজারমেন্ট অ্যান্ড মেট্রোলজি সেশন। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বিবিধ পাস। এই আঙ্গিকে, এই হেডিংয়ে নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা, নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতিসমূহ, ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতির বর্ণনা, এক্স রে পদ্ধতিতে প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন পদ্ধতির বর্ণনা, প্রকৌশল উৎপাদনে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং সর্বশেষে TQM এর নীতির ব্যাখ্যা। এবং প্রত্যাশা রাখি সেশন শেষে তোমরা নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা সম্পর্কে জানতে পারবে, নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতিসমূহ জানতে পারবে, ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতি বর্ণনা করতে পারবে, এক্স রে পদ্ধতির প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন পদ্ধতি বর্ণনা করতে পারবে, প্রকৌশল উৎপাদনে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, TQM এর নীতির ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সকল বিষয়গুলোই কিন্তু আমরা নিয়মিত সেশনে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম। আমি প্রত্যাশা করি এবং নিশ্চিতভাবেই মনে করতে পারি তোমরা সেই বিষয় সম্পর্কে পূর্বে শুনেছিলে, বুঝেছিলে, অনুধাবন করেছিলে এবং বিস্তারিতভাবে টেক্সট পড়ে তোমরা পূর্ণ জ্ঞান অর্জন করেছ। তারপরেও আমরা অতিরিক্ত সময় পাওয়ার কারণে পুনরায় আমরা আরেকটু আলোচনা করার সুযোগটি এখন গ্রহণ করছি। যেটাই হোক, আজকের সেশনের জন্য নির্ধারিত যে আমরা আমাদের জন্য সময়টুকু সেটিকে আমরা এইভাবে ব্যবহার করতে চাই। প্রথম দিকের 3 মিনিট আমরা এই সূচনা বক্তব্য এবং শুভেচ্ছা বিনিময়ের জন্য ব্যয় করলাম এবং শেষের দিকে 2 মিনিট আমরা প্রশ্নোত্তর, বাড়ির কাজ এবং ধন্যবাদ জ্ঞাপনের জন্য ব্যয় করব। এই প্রত্যাশা রেখে মাঝের 25 মিনিট কিন্তু মূল আলোচনার জন্য আমরা ব্যয় করা শুরু করছি ঠিক এক্ষুনি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শুরু করি। প্রথম আলোচ্য বিষয় নন ডিস্ট্রাকটিভ টেস্টের সংজ্ঞা। নন ডিস্ট্রাকটিভ টেস্ট কি? এটি আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিন্তু যদি আমরা খুব সুন্দরভাবে এর ভিতরকার বিষয়গুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি, একটু ভিতরে তাকিয়ে দেখি এবং একটি পর্যালোচনা করার চেষ্টা করি, তাহলে দেখতে পারবো স্ক্রিনে তোমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছ ঠিক সেগুলোই, যে টেস্টিং এবং অ্যানালাইসিস টেকনিক ব্যতীত এটি আর কিছুই নয়। এবং প্রকৃত অর্থে ইন্ডাস্ট্রিতে এই টেকনিকটি মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়, প্রোডাক্টকে মূল্যায়নের জন্য। এবং একই সাথে ম্যাটেরিয়াল এবং কম্পোনেন্ট এবং একই সাথে কাঠামো যেগুলো আছে তার ধর্মকে অ্যানালাইসিস করার জন্য, মূল্যায়ন করার জন্য এই কৌশলটিকে ব্যবহার করা হয়। এর মাধ্যমে বৈশিষ্ট্যগত পার্থক্যকে বিশ্লেষণ করা হয়, বিবেচনা করা হয়, বের করা হয়। ওয়েল্ডিং ডিফেক্টস এবং ম্যাটেরিয়ালের মধ্যে যে সকল অসামঞ্জস্য, ডিসকন্টিনিউইটিস থাকে এবং থাকতে পারে সেগুলোকে বের করে আনা হয়। মূল অংশকে এটি নষ্ট না করে এই কৌশলটি প্রয়োগ করা যায় এবং করা হয়। এবং এটি একদম সর্বশেষে খুব সংক্ষেপে ইন্ডাস্ট্রিতে NDT হিসেবে পরিচিত। তাহলে এগুলোকে যদি আমরা একবারে একটি বাক্যে বলি তাহলেই সেটি হচ্ছে নন ডিস্ট্রাকটিভ টেস্ট। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো যে ইন্ডাস্ট্রিতে ম্যাটেরিয়াল, কম্পোনেন্ট, স্ট্রাকচারের ধর্ম, বৈশিষ্ট্যগত পার্থক্য, ওয়েল্ডিং ডিফেক্টস এবং তাদের অসামঞ্জস্যতা ইত্যাদি বিষয়গুলোকে মূল্যায়নের জন্য, বের করার জন্য, মূল কাঠামোকে নষ্ট না করে যে পরীক্ষা বা
পর্যালোচনা কৌশলটাকে প্রয়োগ করা হয় সেটিকেই মূলত নন ডিস্ট্রাকটিভ টেস্ট বা এনডিটি হিসেবে বলা হয় এবং সেটি হচ্ছে এনডিটি হিসেবে পরিচিত। শিক্ষার্থীবৃন্দ, এটি কিন্তু আরো যখন তোমরা একটু বড় ক্লাসে পড়বে তখন এই নিচের যেগুলো আমরা দেখাচ্ছি সেই নামেও কিন্তু পরিচিত এবং একইভাবে এই জিনিসগুলো কাজ করে। বৈশিষ্ট্যগত প্রায়োগিক দিকগুলো বিবেচনা করলে খানিকটা পার্থক্য পাওয়া যাবে। সেগুলো কি কি? নন ডিস্ট্রাকটিভ এক্সামিনেশন, নন ডিস্ট্রাকটিভ ইন্সপেকশন, এনডিআই, এবং আগেরটিকে প্রকাশ করা হয় এনডিই, এবং নন ডিস্ট্রাকটিভ ইভ্যালুয়েশন। খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এর উপরে কিন্তু বিস্তারিত লেখাপড়া করে ইন্ডাস্ট্রিতে এর উপরে কিন্তু স্পেশাল সেক্টর থাকে এবং তার উপরে প্রকৌশল কার্যক্রম পরিচালিত হয়। খুব বড় বড় ইঞ্জিনিয়াররা তাতে নিয়োজিত থাকে এবং এইভাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে কোয়ালিটি কন্ট্রোলও করা হয়। জেনে রাখবে খুব গুরুত্বপূর্ণ একটি সেক্টর কিন্তু এনডিটি, এনডিই। ওকে, আমরা চলে যাই একটু সামনের দিকে। এর বিপরীতে কিন্তু আরো একটি টেস্ট তোমরা জানো, সেটি হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট। এটি কি ছোট্ট করে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি এর সাথে সম্পূরক বিষয় হিসাবে। নির্ধারিত স্যাম্পলের উপরে ডিস্ট্রাকটিভ টেস্ট করা হয়। নির্ধারিত স্যাম্পল হরহামেশ সকল স্যাম্পলের উপরে করা খুব বিপজ্জনক, কারণ স্যাম্পলটি নষ্ট হয়ে যায়, এটি পুনরায় আর ব্যবহার করার সুযোগ থাকে না। সেজন্য নির্ধারিত সিলেক্টিভ স্যাম্পলের উপরে ডিস্ট্রাকটিভ টেস্ট করা হয় এবং ডিস্ট্রাকটিভ টেস্টের মাধ্যমে ম্যাটেরিয়ালের ফিজিক্যাল প্রপার্টিজ যেমন ইম্প্যাক্ট রেজিস্ট্যান্স, ডাক্টিলিটি, ইল্ড এবং আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, ফ্র্যাকচার টাফনেস, ফ্যাটিগ স্ট্রেংথ এবং এই জাতীয় যে সকল প্রপার্টিজগুলো সেগুলোকে বের করে আনা হয়, পর্যবেক্ষণ করা হয়। এটাই হচ্ছে ডিস্ট্রাকটিভ টেস্ট। এর বিপরীতে একটু ধারণা দিলাম। এটিও কিন্তু বৃহৎ একটি পরিসর আমাদের জানার জন্য এবং বোঝার জন্য। কিন্তু আমরা থাকি এবং আলোচনাটি কন্টিনিউ করতে চাই নন ডিস্ট্রাকটিভ টেস্টের ভিতরে থেকে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি এখন নন ডিস্ট্রাকটিভ টেস্টের সুবিধাবলী কি কি। হ্যাঁ, সুবিধাগুলো এগুলো: এটি প্রোডাক্টকে ইভ্যালুয়েশন করতে, ট্রাবল শুটিং করতে এবং রিসার্চের ক্ষেত্রে সময় এবং অর্থ উভয়ই কিন্তু বাঁচিয়ে দেয়, কারণ স্যাম্পল কিন্তু নষ্ট হয় না। রিসার্চের ক্ষেত্রে এটি বারবার ব্যবহার করার সুযোগ থাকে, দ্রুততার সাথে করা যায়। এই সকল নানাবিধ কাজে এটি খুব সাশ্রয়ী। ম্যাটেরিয়াল ক্যারেক্টারিস্টিক্সের অসামঞ্জস্যতা, ডিসকন্টিনিউটিস, ডিফারেন্সেস খুব ভালোভাবে বের করা যায়। টেস্টিং ইকুইপমেন্ট যেগুলো ব্যবহার করা হয় সেগুলো সাধারণত সহজ সরল এবং সহজে বহনযোগ্য। একই কম্পোনেন্টের উপরে একাধিকবার টেস্ট কার্যক্রম চালানো যায়, যেটা একটু আগেই বলেছিলাম। এগুলো হচ্ছে এর প্রধানতম সুবিধাগুলি। অসুবিধাগুলো কি কি? নিশ্চয়ই সকল কিছু সুবিধা এবং অসুবিধা কম বেশি থাকবেই এবং থাকা বাঞ্ছনীয়। হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটি অসুবিধা হচ্ছে এর যে ফলাফলটি পাওয়া যায় এই সকল টেস্টের মাধ্যমে সেটি কিন্তু গুণগত ফলাফল, অর্থাৎ কোয়ালিটেটিভ, এবং এই একই ধরনের হয়, সাধারণত একই ধরনের হয়। তাই বলা হচ্ছে ফলাফল প্রায়শই গুণগত এবং একই ধরনের। ভিন্ন পরিদর্শক বিভিন্নভাবে বা ভিন্ন ভিন্নভাবে ব্যাখ্যা করতে চেষ্টা করেন। এই গুণগত বিষয়টি কতখানি বুঝতে পারলে আমি ঠিক জানি না, তবে ছোট্ট একটি ভিন্ন আঙ্গিকের উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করি। মনে করা যাক আমাদের এক বন্ধুর জ্বর হয়েছে, হাত দিয়ে দেখলাম তার জ্বর, তাপমাত্রা আছে অথবা নেই, এটি একটি ধারণা, এটি একটি ফলাফল। আবার থার্মোমিটার দিয়ে দেখলাম হ্যাঁ তাপমাত্রা এতটুকু আছে অথবা এতটুকু নেই, অথবা তাপমাত্রার পরিমাণ এতটুকু। এই যে দুই ধরনের ফলাফল, এর একটিকে বলা হবে ইংরাজিতে গুণগত কোয়ালিটেটিভ, আর একটিকে বলা হবে কোয়ান্টিটেটিভ। বাংলায় বলা হবে গুণগত, আর একটিকে বলা হবে পরিমাণগত। তাহলে আমাদের যেটি সেটি হচ্ছে ওই জ্বরের মতো, জ্বর আছে অথবা নেই, গুণগত। কোয়ান্টিটেটিভ হলে তার পরিমাণটি হবে হ্যাঁ রেজাল্টের পরিমাণটি, ফলাফলটির পরিমাণটি এতটুকু, এরকম। তো এই জাতীয় ফলাফলটি সাধারণত এখানে প্রকাশ করা হয় না, পাওয়া যায় না, এরকম একটি বিষয়। তাহলে গুণগত ফলাফলটি এখানে বেশি পাওয়া যায়। সে কারণেই বিভিন্ন রকমের এক্সপার্ট বা স্কিল পারসন অন দ্য বেসিস অফ নন ডিস্ট্রাকটিভ টেস্ট এবং নন ডিস্ট্রাকটিভ টেস্টের উপর যে সকল দক্ষ বা এক্সপার্ট আছেন তারা সাধারণত অনেক সময় ভিন্ন ভিন্ন ব্যাখ্যা তার নিজস্ব অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করেন এবং দিয়ে থাকেন। এটি একটি অসুবিধা। আমরা চলে আসি এর কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে সেই আঙ্গিকে একটু বলার জন্য। অনেক ধরনের বা প্রায় সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানে ব্যবহৃত হতে পারে বা হওয়া সম্ভব, কিন্তু বিশেষ করে
অ্যারোস্পেস, অটোমোটিভ, পাওয়ার, মেরিন, অয়েল, গ্যাস ইত্যাদি জাতীয় বা এই জাতীয় সম্পর্কিত শিল্প প্রতিষ্ঠানে বেশি ব্যবহৃত হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছো নন ডিস্ট্রাকটিভ টেস্টের সম্পর্কে। আমরা এখন চলে আসতে চাই নন ডিস্ট্রাকটিভ টেস্টের পদ্ধতিসমূহ কি। আমরা এতক্ষণ যা বললাম তাতে এই বিষয় কয়েকটি কিন্তু আমরা বলার চেষ্টা করেছি যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ ত্রুটি নির্ণয় করে, পদার্থের ধর্ম, উপাদান, কাঠামো নির্ণয় করে এবং জ্যামিতিক বৈশিষ্ট্য এটি মাপতে পারে বা পারা যায়। তাহলে এটির মাধ্যমে আমরা নিজেরাই কিন্তু এর পদ্ধতিগুলো আওড়াতে পারি বা অনুধাবন করতে পারি। হ্যাঁ, ঠিক তাই, অনেক ধরনের পদ্ধতি কিন্তু নন ডিস্ট্রাকটিভে থাকতেই পারে, কিন্তু তার সকল কিছু আঙ্গিকে সাধারণত শিল্প প্রতিষ্ঠানে বিশেষ বিশেষভাবে বা প্রধানত যেগুলো ব্যবহৃত হয় সেরকম 6টি পদ্ধতি হচ্ছে এডি কারেন্ট মেথড, ম্যাগনেটিক পার্টিকেল মেথড, লিকুইড পেনিট্রেন্ট মেথড, রেডিওগ্রাফিক মেথড, আল্ট্রাসনিক মেথড, ভিজুয়াল টেস্টিং মেথড ইত্যাদি ইত্যাদি। আশা করি তোমরা অনেকগুলোরই নাম শুনেছো এবং পড়েছো এবং জানো। আমরা আজকের সেশনে ম্যাগনেটিক পার্টিকেল মেথড, রেডিওগ্রাফিক মেথডের মধ্যে এক্সরে, এই দুটো মেথডকে আমরা আলোচনা করব। নিয়মিত সেশনে কিন্তু আল্ট্রাসনিক মেথডও আমরা আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা চলে আসলাম ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতির বর্ণনায়। ম্যাগনেটিক পার্টিকেল পরিদর্শন পদ্ধতি কি? হ্যাঁ, এক বা একাধিক ম্যাগনেটিক ফিল্ডস এই পদ্ধতিতে ব্যবহার করা হয়। সাধারণত ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালস এর উপরেই এটি প্রয়োগ করা হয় বা কার্যকরী করা যায়, যেমন নিকেল, আয়রন, কোবাল্ট এবং এই ধরনের কিছু সংকর জাতীয় পদার্থের উপরে। আবার কম্পোনেন্টস যেমন বিলেটস, বার্স, কাস্টিংস, ফোর্জিংস, ফ্যাসনার্স, ওয়েল্ডমেন্টস, এক্সট্রুশনস পদ্ধতিতে যেগুলো তৈরি করা হয় ইত্যাদির উপরে এই ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশনটি সাধারণত পরিচালনা করা হয় বা হয়ে থাকে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, কিভাবে হতে পারে? যেটি ওয়েট বা ড্রাই উভয় পদ্ধতিতে হতে পারে, অর্থাৎ আমি সারফেস যে কম্পোনেন্টের উপরে ম্যাগনেটিক পার্টিকেল ইন্সপেকশন পরিচালিত করব তার কম্পোনেন্টের সারফেসটি শুষ্ক থাকতে পারে, এবং অথবা আমি তার উপরে তরলী আকারে আমাদের ফেরাস আয়রন পার্টিকেলগুলোকে সরিয়ে দিতে পারি, সেটাকে ওয়েট পদ্ধতি বলা যেতে পারে। এরকম ভাবে আমরা দুটো পদ্ধতিতেই এই ইন্সপেকশন কার্যক্রমটি পরিচালনা করতে পারি। কিন্তু এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়, বলা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ব্যবহার করা হবে, সেক্ষেত্রে বলা হচ্ছে বৈদ্যুতিক ম্যাগনেটিক ফিল্ড এখানে তৈরি করা হয়। আর শেষে শুষ্ক অবস্থায় ড্রাই অথবা ওয়েট সাসপেনশন অবস্থায় ফেরাস আয়রন পার্টিকেলগুলিকে যন্ত্রাংশের উপরে সরিয়ে দিয়ে খুব সহজ উপায়ে এই পদ্ধতিটি পরিচালনা করা হয় এবং ইন্সপেকশন কাজটি সম্পন্ন করা হয়। আমরা একটি ছোট্ট চিত্রের মাধ্যমে এটি একটু বোঝার চেষ্টা করি। চিত্রটি হচ্ছে এরকম। আমরা দেখতে পাচ্ছি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করা হয়েছে, ম্যাগনেটিক ফ্লাক্স অফ লাইন্স এই বাম প্রান্ত থেকে ডান দিকে যাচ্ছে, কিন্তু যেখানে বস্তুর মধ্যে বা কম্পোনেন্টের মধ্যে ক্র্যাক বা ফাটল আছে বলে আমরা মনে করছি, সেই জায়গাটাই এই ম্যাগনেটিক ফ্লাক্স অফ লাইন্স কিন্তু সরলভাবে বা যথাযথভাবে পরিচালিত হবে না, ব্যত্যয় ঘটবে বা সে ভিন্ন পথে যাওয়া আসা করবে। এই অবস্থায় ম্যাগনেটিক পার্টিকেলগুলো যদি আমি ওর সারফেসের উপরে সরিয়ে দেই যে কোনো উপায়ে, ড্রাই পদ্ধতিতে বা ওয়েট সাসপেনশন পদ্ধতিতে, তাহলে ওরা ওই ছিদ্রের মধ্যে, এই ফাটলের মধ্যে সরাসরি প্রবেশ করবে, ওখানে প্রবেশ করে পূর্ণ হবে এবং উপরের দিকে একটি রেখার মতো জমাটবদ্ধ অবস্থায় থেকে যাবে। আমরা সেটাকে দেখে বুঝতে পারবো, হ্যাঁ এই জায়গায় যেহেতু এটা জমা হয়েছে, তবে এই জায়গাটা করে একটা ত্রুটি বিচ্যুতি আছে। এইভাবে এটাকে পরিদর্শন কার্যক্রমটি সম্পন্ন করা হয়। সূক্ষ্ম সূক্ষ্মভাবে এগুলো যে জমা হয়, দেখতে সমস্যা হতে পারে, তখন এর ভিতরে ওই পার্টিকেলগুলোকে অনেক সময় রঙিন পার্টিকেলগুলো ব্যবহার করা যেতে পারে বা হয়ে থাকে। এই হচ্ছে একটি সাধারণ পদ্ধতি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন চলে যেতে চাই এক্স রে পদ্ধতিতে কিভাবে প্রকৌশল যন্ত্রাংশের পরিদর্শন পদ্ধতি পরিচালনা করা হয়। আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি, সেখানে কোনো একটি রেডিয়েশন সোর্স থেকে রেডিয়েশন হচ্ছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত কোনো একটি প্রোডাক্টের মধ্যে মনে করা যাক একটি ডিসকন্টিনিউয়েশন আছে, সেরকম একটি চিত্র আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি এবং চিহ্নিত করে দেখাচ্ছি। এই অবস্থায় ওটা যদি রেডিয়েশনের মধ্যে থাকে,
এবং নিচে যদি আমরা একটি মিডিয়াম ব্যবহার করি যে কিনা রিসিভিং মিডিয়াম, যে রেডিয়েশনটি কোন মাত্রায় ওখানে এসে পড়ল সেটি আমরা ধারণ করব। দেখা যাচ্ছে মিডিয়ামের কোনো কোনো অংশ খুব অন্ধকারাচ্ছন্ন বা ডার্ক এবং কোনো কোনো অংশ একটু হালকা রঙের বা একটু আবছা, এরকম একটি ভাবে ওটি চিত্রায়িত করা আছে। আমরা এখন দেখার চেষ্টা করি ঘটনাটা কিভাবে ঘটছে এবং ঘটবে, এবং আমরা কোনভাবে বুঝতে পারবো হ্যাঁ এই জায়গাটায় আমাদের কম্পোনেন্টের মধ্যে বা যন্ত্রাংশের মধ্যে ত্রুটি আছে। ওকে, বলা হচ্ছে যে একটি রেডিয়েশন উৎস ব্যবহার করা হয়, যেমন পাতলা বা কম ঘনত্বপূর্ণ পদার্থের ক্ষেত্রে এক্স রেডিয়েশন, যেটাকে আমরা বলি এক্স রে, ব্যবহার করা হয়, এবং মোটা অথবা বেশি ঘনত্বপূর্ণ পদার্থের ক্ষেত্রে গামা রেডিয়েশন ব্যবহার করা হয়। আর রেকর্ডিং মাধ্যম হিসাবে ব্যবহার করা হয় এক্স রে ফিল্ম বা বিভিন্ন ডিজিটাল রেডিয়েশন ডিটেক্টরস। বুঝলাম এটি আমরা। কিন্তু নিচের দিকের যে বিষয়টুকু সেটি হচ্ছে বেশি অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলিতে অধিক রেডিয়েশন অতিক্রম করেছে। আমরা এটি চিত্রের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি। চিত্রের দিকে ভালো করে খেয়াল করব, রিসিভিং মিডিয়ামের দিকে, যে বেশি অন্ধকারাচ্ছন্ন জায়গা যেগুলো সেখানে কিন্তু রেডিয়েশনটি বেশি অতিক্রম করেছে, সেটি কম্পোনেন্টের মধ্যে দিয়েই হোক বা বাইরের দিকেই হোক। বেশি অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলিতে রেডিয়েশন বেশি অতিক্রম করেছে, যেখানে যেখানে বেশি সাদা বা আবসা সেখানে রেডিয়েশন কম অতিক্রম করেছে। এই অবস্থায় যে জায়গাটিতে ডিসকন্টিনিউয়েশন আছে বলে আমরা চিহ্নিত করেছি সেই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি তার আশেপাশের কম্পোনেন্টের জায়গা থেকে অপেক্ষাকৃত অন্ধকারাচ্ছন্ন। এভাবেই আমরা বুঝে নিব হ্যাঁ এই জায়গাটায় একটি ত্রুটি বিচ্যুতি আছে। এইভাবেই কিন্তু আমরা আইসোলেটেড করব, চিহ্নিত করব বা লোকেটেড করব, এবং কোন মাত্রায় এটি আছে সেটি আমরা বুঝতে পারবো আমাদের দক্ষতা দিয়ে, আমাদের অভিজ্ঞতা দিয়ে। তাই বলা হচ্ছে ত্রুটিযুক্ত জায়গাগুলি দিয়ে অধিক রেডিয়েশন অতিক্রম করবে। এভাবেই আমরা অভিজ্ঞতা থেকে আমরা ধরে নিব এবং অনুমান করে বুঝে নিব এবং ফলাফলটি আমরা ঘোষণা করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পেরেছি কিভাবে এই কৌশলটিকে প্রয়োগ করা হয় এবং প্রয়োগ করা যায়। আমরা এখন চলে আসতে চাচ্ছি প্রকৌশল উৎপাদনে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এই বিষয়ে একটু আলোকপাত করার জন্য। মান, এটি বলতে আমরা কি বুঝতে পারি? হ্যাঁ, যে কোনো প্রোডাক্টের মানের ক্ষেত্রে অনেক ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য থাকতে পারে বা থাকে। আমি মাত্র কয়েকটি এখানে উল্লেখ করেছি: শেপ, ডাইমেনশন, কম্পোজিশন, স্ট্রেংথ, ওয়ার্কম্যানশিপ, অ্যাডজাস্টমেন্ট, ফিনিশ বা ফিনিশিং, কালার, অর্ডার, গন্ধ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে প্রোডাক্টের ধরন অনুসারে। সবগুলোকেই বলা হবে যে তার কোয়ালিটির একটি আইডেন্টিটি। আশা করি আমরা বুঝতে পেরেছি। ঠিক কন্ট্রোলের ক্ষেত্রে আমরা কি বুঝি? হ্যাঁ, কন্ট্রোলের ক্ষেত্রে আমরা এই বিষয়গুলো বুঝতে পারি। সেটা হচ্ছে যে আমরা যে পরিকল্পনাটি গ্রহণ করলাম সেই অনুসারে এটি হচ্ছে কিনা, চলছে কিনা, তাহলে আমরা বুঝবো কোয়ালিটিটি কন্ট্রোলিং নিয়ন্ত্রিতভাবে হবে বা সম্ভাবনা আছে। এক, ইনস্ট্রাকশন যেভাবে ইস্যু করা হয়েছে সেই এবং যেভাবে নীতিটা গ্রহণ করা হয়েছে সেটি সেইভাবে আমরা কার্যকরী করতে পারছি কিনা। তারপরে হচ্ছে কোথায় কোথায় দুর্বলতা আছে এবং ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে আমরা রেকটিফাই করতে পারছি কিনা বা বাধা দিতে পারছি কিনা, সংশোধিত করতে পারছি কিনা। এই জিনিসগুলোর মাধ্যমে আমরা নিয়ন্ত্রণ কার্যক্রমটি সম্পন্ন করতে পারবো বা নিয়ন্ত্রণ কার্যক্রমটি পরিচালিত করতে পারবো। আরেকটি বিষয়, কন্ট্রোল বা কন্ট্রোলিংটা মূলত অপারেট করে সকল কিছুকেই। সেটা হতে পারে বস্তু, যারা এর সঙ্গে যুক্ত থাকবে সেই শ্রমিক বা কর্মচারী বা মানুষ ইত্যাদি, তাদের সকলকে, এবং একই সাথে যে অ্যাকশন, যে প্রসেসগুলোর সাথে নিয়োজিত থাকবে তাদেরকেও এটি নিয়ন্ত্রণ করবে। তাহলেই আমাদের কাঙ্ক্ষিত বা প্রত্যাশিত বা নির্ধারিত মান বা কোয়ালিটিটি নিয়ন্ত্রিত হবে। এটাই হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের একটি মূল বিষয়। আমরা এখন চলে আসতে চাই প্রয়োজনীয়তার মূল জায়গাটিতে। প্রয়োজনীয়তাটাকে আমরা একটু ভিন্ন আঙ্গিকে উপলব্ধি করতে চাই। আমরা যদি এভাবে দেখতে চাই যে মান বা কোয়ালিটিটি কোন কোন জায়গাটাকে ইঙ্গিত করে,
তাহলে আমরা বুঝতে পারবো হ্যাঁ কোয়ালিটির বা মানের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তাটা কেন আসে বা কতখানি আসে। যেমন কোয়ালিটি কি করে, কোয়ালিটি যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে সে আমাদের মানের যে সচেতনতা, মান হলে এইটা ভালো হবে, এইটা খারাপ হবে, এইটা এরকম হতে পারে, সেই সম্পর্কে সকলকে উদ্বুদ্ধ করে, সাহসী করে তোলে। যারা ভোক্তা তাদের সন্তুষ্টি দেয় মানের মাধ্যমে, উৎপাদন ব্যয় কমিয়ে দেয় মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তারপরে হচ্ছে আমাদের যে রিসোর্স আছে সেটাকে খুব দারুণভাবে ব্যবহার করতে, কার্যকরীভাবে ব্যবহার করা যায়। পরিদর্শন খরচকে দারুণভাবে কমিয়ে দেয়, সুনামকে বৃদ্ধি করে কোয়ালিটি কন্ট্রোলের মাধ্যমে। আমাদের যারা এমপ্লয়ি আছে, শ্রমিক কর্মচারী আছে, তাদের মোরালের দিক থেকে আরো উন্নত করে, বাড়িয়ে দেয়। এমপ্লয়ার এমপ্লয়ি, নিয়োগকর্তা শ্রমিক, তাদের মধ্যে দারুণ একটি সম্পর্ক তৈরি করে এবং সেই সম্পর্কটাকে দিন দিন আরো উন্নত করে। কৌশল যেগুলোকে ব্যবহার করা হচ্ছে, যে সকল পদ্ধতির মাধ্যমে প্রোডাকশন কার্যক্রম চালানো হচ্ছে, তাকে আরো দিন দিন উন্নত করতে এটাই সুযোগ করে দেয় মান নিয়ন্ত্রণের মাধ্যমে। তাহলে মান নিয়ন্ত্রণের দারুণ প্রয়োজনীয়তা কিন্তু আছে, এটা আমরা উপলব্ধি করতে পারি, এটা বুঝতে পারি। তাহলে এই সকল কারণেই মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমাদের প্রাইস ফিক্সেশন, মূল্য নির্ধারণ করতে সে সহযোগিতা করে। আমরা যে বিক্রি করব তার পরিমাণকে বৃদ্ধি করতে সহযোগিতা করে। আমরা যে বিজ্ঞাপন দিব সে বিজ্ঞাপনটাকে কার্যকরী বিজ্ঞাপন দিতে সে সহযোগিতা করে, ইত্যাদি ইত্যাদি কারণে মান নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা অপরিহার্য। আমরা এখন একটু দেখতে চেষ্টা করি যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের নীতির ব্যাখ্যা। এক্ষেত্রে কি বলা যেতে পারে? টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, কোয়ালিটি আমরা একটু আগে দেখলাম, খুব বৃহৎ একটি আলোচনা। টোটাল কোয়ালিটি এবং তার আবার ম্যানেজমেন্ট, বিশাল আলোচনা, বিশাল একটি পড়াশোনার ক্ষেত্র, এখানে জানার ক্ষেত্র। কিন্তু ছোট্ট আঙ্গিকে আমরা কি বলতে পারি যে টোটাল কোয়ালিটি এবং তার ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন বিশিষ্ট ব্যবস্থাপকরা অনেকভাবে এটিকে পর্যালোচনা করেছেন, অনেকভাবে তারা এর উপরে দৃষ্টি নিবদ্ধ করেছেন, তারা বিভিন্নভাবে এটাকে পদ্ধতি আয়ন করেছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ 8টি পদক্ষেপ হচ্ছে এরকম। একটা হচ্ছে ফোকাস অন কাস্টমার, বলেছে যদি টোটাল সম্পূর্ণ কোয়ালিটি মান নিয়ন্ত্রণের সকল কিছুকে যদি একটি সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মধ্যে তুমি আনতে চাও, আনা চেষ্টা করা হয়, তাহলে অবশ্যই কাস্টমারের দিকে ফোকাস দিতে হবে, কাস্টমারকে গুরুত্ব দিতে হবে, প্রথম অগ্রাধিকার দিতে হবে কাস্টমারকে। কাস্টমার কি চায়, কাস্টমার কি বলে, কাস্টমারের সন্তুষ্টি কি, ইত্যাদি বিষয়কে খুব গুরুত্ব দিতে হবে। তারপরে বলা হচ্ছে সকল প্রোডাকশনের ক্ষেত্রে, প্রোডাকশনের সকল পর্যায়ে যারা কাজের সঙ্গে যুক্ত, যে কোনো পর্যায়ে হোক না কেন, তাদেরকে সকল পর্যায়ে যুক্ত করতে হবে। তারা যেন বুঝতে পারে, হ্যাঁ, তারা যেন ওন করে যে আমরা যে প্রোডাকশনটি দিচ্ছি এটি আমাদের, নীতিটা নেওয়া হচ্ছে আমরা নিচ্ছি, উৎপাদনটা করছি আমরা করছি, লাভ আমরা করছি, সুনাম আমাদের হচ্ছে, ইত্যাদি বিষয়টি তারা যেন এটা অনুভব করতে পারে। অনুভূতির ভিতরে এই বিষয়টি আসলেই তারা দারুণভাবে ঝাঁপিয়ে পড়বে আরো বেশি কাজের জন্য। তাহলেই ম্যানেজমেন্টটি দারুণভাবে পরিচালিত হওয়ার সুযোগ পাবে। তো এটা হচ্ছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। প্রসেস সেন্টার, আমরা অনেক প্রসেসে কাজ করার সুযোগ থাকবে, করা যেতে পারে, কিন্তু সেক্ষেত্রে একটি সুনির্দিষ্ট প্রসেসকে এখানে অবলম্বন করতে হবে। কোন প্রসেসে কাজ করলে সব থেকে ভালো ফল পাওয়া যাবে, সেই আঙ্গিকে সকল প্রসেসগুলোকে বিশ্লেষণ করে বিবেচনা নিতে হবে আমাদের প্রসেসটি কি হওয়া উচিত কাজের জন্য, প্রোডাকশনের কাজের জন্য। ইন্টিগ্রেটেড সিস্টেম, এই জায়গাটায় দারুণ একটি বিষয় হচ্ছে এই, আমাদের একটি প্রোডাকশনের বা একটি ইন্ডাস্ট্রির জন্য অনেকগুলো প্ল্যান্ট থাকতে পারে, অনেকগুলো ডিপার্টমেন্ট থাকতে পারে, নিশ্চিতভাবেই থাকবে এবং থাকা উচিত এবং থাকে তাই। তাহলে এক এক জায়গায় এক এক আঙ্গিকে কাজ হবে, কিন্তু সকল কিছুর মধ্যে, সকল সেক্টর, সকল ডিপার্টমেন্ট, সকল প্ল্যান্টের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ সিস্টেম থাকতে হবে, তাদের মধ্যে সমন্বয় থাকতে হবে,
হ্যাঁ, কোনটা কখন, প্রথমে, দ্বিতীয়, তৃতীয়, শেষে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সকল কিছুকে সুসমন্বিতভাবে যদি একটি পদ্ধতির মধ্যে আমরা নিয়ে আসতে পারি, তাহলে সেটাকেই বলা হবে ইন্টিগ্রেটেড সিস্টেম। এই সিস্টেমটি যদি আমরা একটি ব্যবস্থাপনার আয়ত্তে না আনতে পারি, তাহলে কিন্তু কোয়ালিটিটি আমরা বজায় রাখতে পারবো না। আমরা যে প্রিন্সিপালটি গ্রহণ করব প্রথমে নীতি নির্ধারকরা, সেটি কিন্তু আর বজায় থাকবে না যদি সিস্টেমটাকে আমরা ইন্টিগ্রেটেড ওয়েতে পরিচালিত না করতে পারি। তাই বলা হচ্ছে টোটাল সিস্টেমটাকে একটি ইন্টিগ্রেটেড ওয়েতে ব্যবস্থাপনার মাধ্যমে আনা বাধ্যতামূলক বা বাঞ্ছনীয়। স্ট্র্যাটেজিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এক্ষেত্রে তো আইএসও দারুণভাবে এখানে উদ্বুদ্ধ করে এবং তারা এখানে একটি গাইডলাইনও দেয় যে তুমি যে কাজটি করতে চাও, যে মেথডে করতে চাও, যে প্রসেসে করতে চাও, তার জন্য আগে স্ট্র্যাটেজিক ওয়ে ঠিক করো এবং সিস্টেমেটিক অ্যাপ্রোচটাকে নির্ধারণ করো। করার পরে তুমি এটি করো, সেকে আইডেন্টিফাই করো, তাকে মেথোডোলজি নির্ধারণ করো এবং তারপরে তুমি সেটি ইমপ্লিমেন্টেশন করো। তাহলেই তোমার কাজটি দারুণভাবে কার্যকরী হবে, ইফেক্টিভ হবে। তাই স্ট্র্যাটেজিক অ্যান্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচটি দারুণ গুরুত্বপূর্ণ এবং আইএসও এটাকে দারুণভাবে ফোকাস করে। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। যা কিছুই আমরা করি না কেন, সকল সময় মনে রাখতে হবে এর মধ্যে ত্রুটি বিচ্যুতি কখনো কখনো ঘটবে, ব্যত্যয় দেখা যাবে। সকল জায়গায় কিন্তু নজর রাখতে হবে ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোথায় কোথায় আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটি তৈরি হচ্ছে, কোথায় কোথায় ইমপ্রুভমেন্ট ঘটালে পরবর্তী জায়গায় পরবর্তী সময়ে আমাদের কোয়ালিটিটি আরও বেশি ইমপ্রুভ হবে। সেই সকল জায়গায় কিন্তু নোট রাখতে হবে এবং পরবর্তীতে আমরা সেই সকল জায়গায় আরও উন্নতি করার জন্য প্ল্যানিং সেকশন সেই সব জায়গায় আমার ইনস্ট্রাকশন তৈরি করবে। এটাকে বলা হবে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, একটি পদক্ষেপ। নেক্সট আসবে হচ্ছে ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং, অর্থাৎ ত্রুটি বিচ্যুতি যে আঙ্গিকে ঘটবে ঠিক সেই আঙ্গিকেই একটি সিদ্ধান্ত নিয়ে আমাদের কাজটিকে সম্পন্ন করতে হবে। সেটার জন্য কোনো কিছু যেন আমাদের প্রোডাকশন লাইনের হ্যাম্পার না হয়, এটাকে বলা হবে ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং। পরবর্তীতে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্টের মাধ্যমে পরবর্তী সাইকেলের যখন প্রোডাকশনটি হবে, তখন ওটাকে পূর্ণাঙ্গ সিস্টেমের মধ্যে ফেলে আমাদের সংশোধিত আকারে করা সম্ভব হবে। কিন্তু তাৎক্ষণিকভাবে আমাদের কিন্তু ফ্যাক্ট বেসড ডিসিশন মেকিং আমাদের খুব গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের ভিতরে। সর্বশেষে যে বিষয়টি বলা হচ্ছে দারুণ গুরুত্বপূর্ণ এবং একান্ত অপরিহার্য, কমিউনিকেশন এবং কমিউনিকেশন। যা কিছু বলা হচ্ছে সকল কিছুর মধ্যে একটি কন্টিনিউয়াস এবং আনইন্টারাপ্টেড একটি কমিউনিকেশন থাকতে হবে। স্বয়ং সম্পূর্ণ সার্বক্ষণিক একটি যোগাযোগ ব্যবস্থা সকল কিছুর মধ্যে থাকাটা অপরিহার্য। তা না হলেই কিন্তু যে কোনো জায়গায় যে কোনো সময় ব্যত্যয় ঘটবে এবং সেটি কিন্তু পুষিয়ে নেওয়া খুব কষ্টকর হয়ে যাবে ম্যানেজমেন্টের ক্ষেত্রে। সেই জন্যই বলা হচ্ছে 8টি পদক্ষেপের মাধ্যমে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টকে আমরা নীতি নির্ধারণের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি বা পারা যায় বা করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একদম শেষ করে ফেলেছি। প্রশ্নোত্তর পর্বে এসে তোমাদের কাছে এতটুকুই বলার, যদি কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টসে লিখে জানাবে। আমরা বিশেষ করে আমি চেষ্টা করব আগামী সেশনে অথবা অন্য কোনো মাধ্যমে তোমাদের সঙ্গে যোগাযোগ রেখে সেগুলোর উত্তর দেওয়ার। বাড়ির কাজে বলার বিষয় যে আমরা তো নিয়মিত সেশনে এই সকল যে অধ্যায়গুলোর ভিতর থেকে আমি এখানে বাছাই করে তোমাদের আলোচনা করলাম, সেই সকল অধ্যায় শেষে কিন্তু আমি বাড়ির কাজ দিয়েছিলাম। আশা করি সেগুলো করেছো এবং সংরক্ষণ করছো। এই সেশন শেষে কোনো বাড়ির কাজ তোমাদের আমি দিচ্ছি না এবং নেই। সর্বশেষে তোমাদেরকে ধন্যবাদ। যে সকল সম্মানিত ভিউয়াররা এই সেশনে অংশগ্রহণ করলেন তাদেরকে ধন্যবাদ এবং সকলের জন্য নোটিশটা হচ্ছে এই সেশনটি পুনরায় দেখবেন এবং দেখার জন্য এই উজ্জ্বল রঙের ওয়েবসাইটটি ভিজিট করার অনুরোধ থাকলো এবং আমার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখানেই আমার সেশনটি শেষ করছি। পুনশ্চ সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী সেশনে আবার কথা হবে এই প্রত্যাশা ব্যক্ত করছি।